নমস্কার, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন এই ভিডিওটা আমি এই 4-5 দিন আগে পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। কিছু কিছু লোকের কাজ, কিছু কিছু কোম্পানির কাজ এই মানুষের সঙ্গে কুকুরের একটা বিরোধ তৈরি করে দিচ্ছে, সেটাকে আমি এই ভিডিওতে তুলে এনেছিলাম। এবং তারা যে সত্যি সেটা করছে, তারা যে সত্যি চটে যাচ্ছে, তার প্রমাণ এর কমেন্টের ছত্রে ছত্রে রয়েছে। সবটা বলবো, সবটা দেখাবো আপনাদের কাছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যেটা আমি প্রতিবারই বলি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি এখানেও অ্যানালাইজ করব, বহু লোক আমাকে বলেছেন যে কথাগুলো, সেগুলো নিয়ে আমরা আসছি, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, এটাই তো আমাদের ইন্সপিরেশন। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাই চলুন, আমি প্রথমে আমি দেখাচ্ছি কীরকম ধরনের কমেন্ট এসছে। আপনি কি পাগল? দেখুন কমেন্ট, আহেরিয়া ইনি কমেন্ট করেছেন, আপনি কি পাগল? কোশ্চেন মার্ক। স্বপন সরকার, দাদা আপনার মার খাওয়ার সময় হয়েছে। আপনি ভুলভাল বকবেন না, ভুলভাল বকবেন না তো ঠিক আছে, এটা একজন লোক বলতেই পারেন, কিন্তু মার খাওয়ার সময় হয়েছে। আপনি কি পাগল? বা না না শুনবো না, উল্টো পাল্টা কথা বন্ধ করলাম। কে বলছে? অরুণ দাস। আবার মানব দাস, আমি জানি না এরা একই সঙ্গে থাকেন কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা। মানব দাস, মিথ্যে খবর পরিবেশনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করব, অর্থাৎ থ্রেট। যেটা আমি ওই ভিডিওতেও বলেছি যে এরা যারা এই কুকুর মাফিয়া, তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ। সেই অ্যাগ্রেসিভনেসের কিন্তু এগুলো প্রমাণ। আপনার বিরুদ্ধে মামলা করব, আপনার মার খাওয়ার সময় হয়েছে, আপনার মানে উল্টো পাল্টা কথা না না শুনবো না, এই যে অ্যাগ্রেসিভনেস, এই অ্যাগ্রেসিভনেসটাই প্রমাণ করে যে এরা কুকুর মাফিয়া। এরা কিছুতেই কুকুর প্রেমী হতে পারে না, কারণ পশু প্রেম, ভালো করে বুঝুন, আমরা মানুষরা একে অপরকে ভালোবাসি। মানুষ একটা সমাজবদ্ধ জীব, তাদের পারস্পরিক দায়িত্ব, পারস্পরিক ভালোবাসা এগুলো থাকবে। কিন্তু পশু প্রেম যদি সত্যি সত্যি করতে হয়, যারা পশুদের ভালোবাসেন তারা কিন্তু এদের থেকে আরও অনেক উচ্চ মার্গের মানুষ। তারা অনেক বেশি উদার, অনেক বেশি সফট মাইন্ডেড। কখনোই তারা এই ধরনের কথা বলেন না। এই ধরনের কথা যারা বলেন তারা কিছুতেই পশু প্রেমী হতে পারেন না। দে আর দ্য মাফিয়া। তাদেরকে চিনুন। এরাই এই কুকুরদের মানুষের শত্রু হিসেবে, মানুষ আর কুকুরের মধ্যে এই যে বৈরিতা এরা তৈরি করছে, যে কথাটা আমি আগের ভিডিওতে বারবার বলেছি। হ্যাঁ, তবে কি সবই নেগেটিভ? পজিটিভ কমেন্ট কি করেননি? হ্যাঁ করেছেন। যারা সত্যি সত্যি কুকুর প্রেমী বা যারা এই বিষয় নিয়ে ভেবেছেন, ভিডিওটা পুরো দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন, সেরকম কমেন্টও আছে। আমি দেখাচ্ছি আপনাদের। যেমন ধরুন, প্রাসঙ্গিক বলে একজন, ইনি এরা লম্বা কমেন্ট করেছেন, আমি 5 নম্বর। এই 5 নম্বর মানে হচ্ছে, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কুকুর নিয়ে যারা কাজ করেন, কুকুর প্রেমী বলে যারা নিজেদের বলেন, তাদেরকে 5টে ভাগে ভাগ করা যায়। এই 5 ভাগের মধ্যে এই লাস্ট ভাগ হচ্ছে সত্যি সত্যি পথ কুকুর প্রেমী। সেই জন্য উনি বলেছেন আমি 5 নম্বর। কুকুর প্রেমে আমার বাড়ি থেকে তুলে আনা 15টি কুকুর রয়েছে। বলেছেন বাড়িতে উনি তুলে এনেছেন 15টি পথ কুকুর। তাদের আমি 1 মাস থেকে তুলে নিয়ে আসি। এখন তারা কেউ 7 বছর, কেউ 12 বছরে। তাদের খাওয়া দাওয়া, হাগু পটি সব করতে হয় আমাকে।
অর্থাৎ ইনি অ্যাকচুয়ালি এই পথ কুকুরদের ভালোবাসেন, উনি ওনার বক্তব্য জানিয়েছেন। এই যে লোকটা, এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে, এরা হচ্ছে পথ কুকুরদের শুধু বন্ধু নয়, এরা মানুষেরও বন্ধু। তার কারণ হচ্ছে এরা জানেন যে কুকুরদের আমরা যদি নিজেদের ঘরে নিয়ে আসি, তাদেরকে যদি আমরা টেক কেয়ার করি, তাহলে আসলে মানুষ আর কুকুরের মধ্যে বৈরিতাটা থাকবে না। কণিকা চ্যাটার্জি উনি আবার বলছেন, আর আপনিও তো ইনকাম করছেন এইসব ইউটিউবে প্রচার করে, তাহলে অন্য কেউ করলে জ্বালা কেন, প্রশ্ন করেছেন। কণিকা ম্যাডাম, আমি একটা কথা আপনাকে বলতে চাই, রোজগার সবাই করে, কিন্তু রোজগারের ডিফারেন্স আছে। যে লোক ড্রাগ বেচে রোজগার করছে, সে মানুষ মারার জন্য, মানুষকে মারা বা মানুষের ক্ষতি করার জন্য তার রোজগার। আবার যে ডাক্তার মানুষের জীবন বাঁচাচ্ছেন, উনিও কিন্তু বিনা পয়সায় ডাক্তারি করেন না, পয়সা পান, কিন্তু তিনি মানুষের ক্ষতি করে রোজগারটা করেন না। যে শিক্ষক পড়াচ্ছেন, সেও পয়সার বিনিময়েই কিন্তু পড়ান, বিনা পয়সায় পড়ান না, কিন্তু সেই তার যে পয়সা রোজগার, সেটা কি মানুষের ক্ষতির বিনিময়, অন্যের ক্ষতির বিনিময়? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইউটিউব যারা করে তারা অবশ্যই পয়সা রোজগার করার জন্যই করে, কিন্তু সেই পয়সা রোজগার কি মানুষদের ক্ষতি করছে? প্রশ্নটা এই জায়গাতে। হ্যাঁ, একদম সমাজসেবামূলক কাজও হয়, কিন্তু সার্টেনলি ইউটিউব কোনো সমাজসেবামূলক কাজ নয়। যেমন ডাক্তারি সমাজসেবামূলক কাজ হওয়া সত্ত্বেও সেখানেও পয়সা রোজগার হয়। সুতরাং পয়সা রোজগারটা ইম্পর্টেন্ট নয়, পয়সাটা কিভাবে রোজগার করা হচ্ছে সেইটা ইম্পর্টেন্ট কণিকা ম্যাডাম, সেটা ইম্পর্টেন্ট। তো যাই, আমি পরের কমেন্টটায় যাব। এবার এত কমেন্ট পেয়েছি, তার মধ্যে কিছু কিছু কমেন্ট, যেমন এই ভদ্রলোক রবীন্দ্র হালদার, ইনি এর কমেন্টটা কিন্তু একটু ডিফারেন্ট। উনি ভিডিওটা পুরো দেখেছেন, দেখে তারপরে সেটাকে নিয়ে ভেবেছেন, ভেবে একটা সুন্দর কমেন্ট করেছেন, যেটা কিন্তু আমার ফরে নয়। কমেন্টটা আমার ওই ভিডিওর ফরে উনি করেছেন এরকম নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কমেন্টটা করার আগে বিষয়টা ভেবেছেন। এই ধরনের গঠনমূলক সমালোচনা অবশ্যই চাই আমি, কিন্তু আপনি এবার মার খাবেন, আপনি এবার মামলা করব আপনার বিরুদ্ধে, আপনি পাগল, এই কমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি মাফিয়াদের কমেন্ট। এই কমেন্ট কিন্তু কিছুতেই কুকুর প্রেমীদের বা পশু প্রেমীদের কমেন্ট নয়, এটা বুঝতে হবে। যেমন উনি বলছেন, রবীন্দ্র হালদার, আপনি বেশ চমৎকার বিশ্লেষণ করেছেন, কিন্তু আপনার বক্তব্য কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভুল, কিছু ক্ষেত্রে আংশিক সত্য, আর কিছু ক্ষেত্রে সত্য। অর্থাৎ উনি ব্যাপারটা, আমার ভিডিওটা দেখে সেটাকে অ্যানালাইজ করে ওনার বক্তব্য পেশ করছেন। বলছেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন 2 থেকে 2,500 লোকাল বাজারে পাওয়া যায়। একদম ঠিক, একদম ঠিক। এই প্রসঙ্গটা প্রচুর লোক কমেন্ট করেছেন যে আপনি কেন 20,000 টাকা বলেছেন এই ভ্যাকসিনের দাম, যেখানে ভ্যাকসিন নিতে 2,500-3,000 টাকার বেশি খরচা লাগে না। আমি তাদের সবাইকে বলবো, আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। আমি বলেছিলাম যে বেস্ট এবং কমপ্লিট ট্রিটমেন্ট যদি আপনি চান, তাহলে খরচটা ওটা। আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম যে সরকারি জায়গায় এটা বিনামূল্যে পাওয়া যায়। আমি দুটোই বলেছি। এখন বেস্ট অ্যান্ড কমপ্লিটটা কীরকম? এই যে অ্যান্টি রেবিস ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কিন্তু ভ্যাকসিনের সঙ্গে একটা ইমিউন গ্লোবিউলিন একটা পদার্থ আলাদা করে কমপ্লিট ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়। তার কারণ রেবিসের ভ্যাকসিন যখন দেওয়া হয় তখন কিন্তু সেটা অ্যাক্টিভেট হতে, অর্থাৎ অ্যাকচুয়ালি ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন শরীরে ঢোকানো হয়, তারপরে শরীর ওই ভ্যাকসিনটাকে চিনে তার এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে। এই অ্যান্টিবডি ডেভেলপ করতে কিন্তু মোটামুটিভাবে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। এখন যদি পথকুকুর আপনাকে কামড়ালো
এবং আপনি পথ কুকুরটাকে দেখতে পাচ্ছেন না, সে 2 দিনের মধ্যে মারা গেল না 3 দিনের মধ্যে মারা গেল, কি হলো, রাস্তায় কামড়ে দিয়েছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে শুধু ভ্যাকসিন দেওয়া হয় না, ভ্যাকসিনের সঙ্গে ওই ইমিউন গ্লোবিউলিনও ইউজ করা হয়। এবার ইমিউগ্লোবিউলিন আবার 2 ধরনের পাওয়া যায়, একটা সিনথেটিক আর একটা হিউম্যান। সিনথেটিকের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়, হিউম্যানের ক্ষেত্রে সেটা অনেকটাই কমে যায়। এখন এই হিউম্যান যেটা, অর্থাৎ যেটাকে HRIG বলা হয়, এইটা যদি আপনি এই ইমিউন গ্লোবিউলিনটা ইউজ করেন তাহলে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয় না, এটা ইম্পোর্টেড, এবং এর দাম মোটামুটিভাবে 9,000 টাকা মতো, 9 থেকে 10,000। এবারে আপনাকে যদি এই কমপ্লিট ট্রিটমেন্টটা নিতে হয় তার খরচ আমি বলেছি। আর যে আপনি এটা বলছেন খোলা বাজারে পাওয়া যায় বা লোকাল বাজারে পাওয়া যায়, এটাই যদি আপনি ইম্পোর্টেড নেন, এটা ডাক্তাররা অনেকাংশেই সাজেস্ট করে থাকেন, তাহলে কিন্তু এই খরচটা ওরকম 20,000-এর আশেপাশেই যাবে। তার সঙ্গে যোগ করতে হবে সেখানে, আমি বলেছি কমপ্লিট ট্রিটমেন্টের কস্ট, আমি কখনোই ভ্যাকসিনের কস্ট বলিনি। কমপ্লিট ট্রিটমেন্টের মধ্যে কিন্তু আপনার যাতায়াত আছে, আপনার ডাক্তার দেখানোর ফিজ আছে, সমস্ত কিছু মিলে কিন্তু ওই টাকাটা। শুধু ভ্যাকসিনের কথা আমি কিন্তু বলিনি, আমি বলেছিলাম কমপ্লিট এবং বেস্ট এই ট্রিটমেন্টে যদি আপনাকে পেতে হয়। আমার মানে 4-5টা বাড়ি পরেই একটি বাচ্চা ক্ষেত্রে আমি জানি তার প্রায় 22-23 হাজার টাকা খরচা হয়েছিল, নেওটিয়া তার ট্রিটমেন্ট হয়েছিল অ্যান্টি রেবিসের, এবং 22-23 হাজার টাকা খরচা হয়েছিল। সুতরাং আমি কিন্তু সেগুলো জেনেই বলেছি, আমি পাগল নই, আর আমি বাড়িয়েও বলিনি। এখন অ্যান্টিবায়োটিক, আপনাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, সেই একই কম্পোজিশনের অ্যান্টিবায়োটিক 5 টাকা পার পিস পাওয়া যায়, আবার 50 টাকা পার পিসও কিন্তু পাওয়া যায়, ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের আপনি খাচ্ছেন। তো এভরিথিং ডিপেন্ডস। সুতরাং ওই টাকাটাও খরচা হয়, এবং এইটা যদি আপনি ইন্ডিয়ার এগেনস্ট, মানে আপনি যদি ইউএসএতে দেখেন, তাহলে ইউএসএতে অ্যান্টি রেবিস ট্রিটমেন্টের খরচ $2,000 ওপরে, তার মানে কত, প্রায় 1,60,000 টাকা। আপনি যদি বেস্ট কোয়ালিটি ভ্যাকসিনের কথা বলেন তাহলে পরে, এবং যেগুলো ইম্পোর্টেড, তাহলে কিন্তু খরচটা 20,000+। একদমই আমি সেগুলো সব জেনেই বলেছি। হ্যাঁ, 2,500-3,000 টাকাও পাওয়া যায়। আচ্ছা, এবার উনি বলছেন এনজিওদের ক্ষেত্রে কয়েকটা বাদ দিলে বেশিরভাগই বাজে, অর্থাৎ উনি কিন্তু পুরো জিনিসটা নিয়ে আমার ফরেও কথা বলেননি, আমাকে আগে বলেছেন যে আপনি ঠিক বলেননি, এনজিওদের ক্ষেত্রে কয়েকটা বাদ দিলে বেশিরভাগই বাজে, অর্থাৎ ওনার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে বলেই ধরে নেওয়া যেতে পারে। আবার একেবারেই ব্যক্তিগত উদ্যোগে বা সম্পূর্ণ নিজেদের খরচে বহু মানুষ এখন পথ কুকুরদের খাওয়ানো এবং তাদের চিকিৎসা করছেন, একদম ঠিক। এবং আমি কিন্তু এই লোকগুলো যারা এটা করছে, সত্যি সত্যি পথ কুকুরদের নিয়ে কাজ করছেন এবং তাদেরকে অ্যাডপ্ট করছেন, আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও আমি বলছি, তাদেরকে স্যালুট। কিন্তু কুকুর মাফিয়াদের আমাদের চিনতে হবে। আচ্ছা, আপনার এটাও জানা উচিত যে রেবিস শুধু কুকুরের কামড়ে হয় না, বাদর, শুয়োর, বিড়াল, মৌমাছি, শিয়াল, ইঁদুর, এমনকি পিঁপড়ের কামড়ে হতে পারে। একদম ঠিক কথা বলেছেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন রবীন্দ্রবাবু? সমস্যাটা হচ্ছে যে ওদের কিন্তু আমরা কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করাই না। সেটা তো হতেই পারে, আমি জঙ্গলে ঘুরতে গেলাম, আমাকে যোগ কাটলো, তার মানে কি আমি সমস্ত যোগ ধ্বংস করব? না। কুকুররাও কিন্তু আমাদের সমাজে আমাদের বন্ধু হিসেবেই নিজেদের স্থান করে নিয়েছিল। এখন এই কোম্পানিগুলো আর এই কিছু এনজিও যাদেরকে আপনি বাজে বলছেন, তারা মিলে এই কুকুরদের মানুষের শত্রু হিসেবে তাদেরকে পরিণত করছে। প্রবলেমটা এই জায়গাতে। কমল লাহিড়ী বলছেন ফান্ডিং পাচ্ছে বলে কুকুর ভালোবাসে, মিথ্যে কথা। না, আমি একবারও বলিনি যে ফান্ডিং পাচ্ছে বলেই কুকুর ভালোবাসে। কুকুর ফান্ডিং যারা পায় না তারাও ভালোবাসে, কিন্তু এমনকি যারা ফান্ডিং পাচ্ছেন তারাও কুকুর ভালোবাসেন না এরকম নয়, কিন্তু তারা ভাবছেন যে আমি যদি আরও 10টা কুকুর বাড়াই তাহলে আমার আরেকটু টাকা আসবে। এই জায়গা থেকে কি হচ্ছে, এই পথ কুকুরদের নিয়ে তারা এক জায়গায় রাখছে। তো এই সমস্যাগুলো
হচ্ছে বলেই কিন্তু আজকে কোর্ট এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টে কিন্তু আগের সিদ্ধান্ত অন্য ছিল, সেখান থেকে চেঞ্জ হয়েছে। তারাও তো কিছু দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, সেটা আমাদের হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, আমারও পছন্দ হচ্ছে না। সুপ্রিম কোর্টের এই লেটেস্ট রায় কিন্তু আমারও পছন্দ নয়। আমি জানি যে কুকুরকে ডিসলোকেট করে দিলে এই সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আগের যে রায় ছিল যে কুকুরদের বন্ধ্যাত্বকরণ করিয়ে বা ভ্যাকসিনেশন করিয়ে তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া, সেটা অনেক বেশি শুধু মানবিক ছিল না, সেটা অনেক বেশি সায়েন্টিফিক ছিল। এই এখানে আরেকটা কমেন্ট এসছে, দোলা হালদার, ইনি বলেছেন আপনি ডগ হেটার তাই এইসব বলছেন। দোলা ম্যাডাম, আমি সত্যি ডগ হেটার নই। অ্যাকচুয়ালি লাস্ট 10 বছর আমার বাড়িতে কুকুর নেই ঠিকই, কিন্তু তার আগে 2টো টার্মে আমি কিন্তু পথ কুকুরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তাদের সঙ্গে অনেক মনে রাখার মতো সময় কাটিয়েছি। তাদের চলে যাওয়া প্রচণ্ড ব্যথিত করেছে, নানা রকম শারীরিক কারণে এবং সাংসারিক বিভিন্ন ধরনের কারণে। আজকে হয়তো আমার বাড়িতে কুকুর নেই, কিন্তু আমি ওই 4 নম্বর শ্রেণীতে পড়ি, মানে মাঝে মাঝে কুকুরদের খাওয়াই দাওয়াই, কিন্তু আমি ডগ হেটার নই। কিন্তু এই মাফিয়ারা ডগ হেটার তৈরি করছে। আমাদের সমাজে কিন্তু কুকুরদের এবং মানুষের মধ্যে একটা খুব সুন্দর সহাবস্থান ছিল। সেই সহাবস্থানকে এরা ভাঙছে এদের নিজেদের স্বার্থের জন্য। প্রবলেমটা সেইখানে। আমি ডগ হেটার নই, কিন্তু অন্ধ হয়ে ধৃতরাষ্ট্রের মতন ডগ লাভারও আমি হতে পারবো না, কারণ আমি উল্টো পিঠটাও জানি। আর সেই জন্যই আপনাদেরকে জানাতে চাইছি, আপনারা চোখ খুলুন, চোখ কান খোলা রেখে ব্যাপারটার মধ্যে ঢুকুন, আপনারাও বুঝতে পারবেন। আমি আবার বলছি, যারা সত্যিকারের পথ কুকুর প্রেমী তাদেরকে আমার স্যালুট, তারা সত্যিই ভালো কাজ করছেন। কিন্তু এই ডগ মাফিয়াদের চিনতে হবে। দেখুন, এবার অনেক, যেমন অমিতাভ ভট্টাচার্য, উনি বলেছেন অসাধারণ প্রতিবেদন, অসাধারণ, ভালোবাসা নেবেন, অনেক শিক্ষিত করলেন। আমি 4 জনকে আমার বাড়ির সদস্য করে নিয়েছি, অর্থাৎ উনি ডগ লাভার। অমিতাভ ভট্টাচার্য অর্থাৎ উনি ডগ লাভার, এবং কুকুর নিয়ে একটি উপন্যাস লেখার চেষ্টায় আছি। অর্থাৎ উনি শুধু কুকুরদের বাড়ির সদস্য করে নেননি, তাদের নিয়ে একটা উপন্যাসও লিখছেন। আপনার প্রতিবেদন আমার লেখাকে অসম্ভব সমৃদ্ধ করবে। আপনার সঙ্গে যোগাযোগ হলে খুব ভালো হতো, সেটা তো ঠিক আছে, পরে দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি ব্যাপারটা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি, এবং উনি কিন্তু একজন ডগ লাভার, কিন্তু উনি আমায় গালি দেননি, কারণ আমি কি বলছি সেটা উনি হয়তো বুঝতে পেরেছেন। কিন্তু এরা কি, এই যে ডগ মাফিয়া, তারা কি না না শুনবো না, মানে তারা প্রথমেই কুকুর নিয়ে কিছু বলতে গেলেই তারা প্রথমেই বলছেন আমরা শুনবো না। আপনারা যদি নাই শোনেন তাহলে পরে চলবে কি করে? বাংলায় একটা কথা আছে, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ওনারা সব দ্বার বন্ধ করে দিতে চাইছেন, সত্যি শুনতে চাইছেন। আজ এই প্রবলেম তো থাকবেই, প্রবলেম তো আসবেই। আরেকটা ব্যাপার যেটা আমার এখানে বলার, যারা ডগ লাভার তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যারা কুকুরকে খেতে দেন, আপনারা সায়েন্টিফিক ওয়েতে দিন। কুকুরদেরকে বাড়ির সামনে খেতে দেওয়া কিন্তু তাদেরকে টেরিটোরিয়াল করে তোলে, অর্থাৎ তারা ওই জায়গাটা নিজেদের অধিকারের মধ্যে মনে করে, ফলে অন্য কাউকে তারা এন্ট্রি দিতে চায় না। একটু কষ্ট করুন, পাড়ায় একটা জায়গা নির্দিষ্ট করুন যেখানে কুকুরদের খেতে দেবে, সবাই তাদের সব কুকুরদের ওইখানেই খেতে দিন। এবং কুকুররা কিন্তু এই খাচ্ছে আবার খাচ্ছে আবার খাচ্ছে, এটা কিন্তু ওদের শরীরের জন্য ভালো নয়। নিয়ম হচ্ছে কুকুর দুবেলা খাবে, একবার সকালে আর একবার সন্ধ্যেবেলা। আমাদের মানে ইনফ্যাক্ট আমি সার্কুলারটা দেখাতে পারতাম, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা সার্কুলার, সেখানে বলা আছে যে কুকুরদের খেতে দেবেন সকাল 7টার নাগাদ, 7টার আগে, আর খেতে দেবেন সন্ধেবেলা 7টা থেকে 9টার মধ্যে। অর্থাৎ মাঝখানের একটা 10-12 ঘন্টার গ্যাপ দুটো খাবারের মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ সায়েন্টিফিক। ওইভাবে খেতে দিন, একটা নির্দিষ্ট জায়গায় সবাই ওখানে গিয়ে দিন। হ্যাঁ, হয়তো বাড়ি থেকে আপনাদের একটু বেশি হাঁটতে হবে,
কিন্তু আপনারা তো কুকুরকে ভালোবাসেন, ওটুকু না হয় কষ্ট করবেন, তাতে কুকুরদের ভালো হবে। পথ কুকুরদের বাড়ির সামনে খেতে দেবেন না, তাদেরকে ওই নির্দিষ্ট জায়গায় খেতে দিন, সেখানে সবাই গিয়ে ওখানেই দিন। এতে ওরা টেরিটোরিয়াল হবে না। আপনি যে কোনো জায়গার গাইডলাইন দেখুন, সেখানে এটাই বলা আছে, এবং সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো এই গাইডলাইনই কিন্তু ডিস্ট্রিবিউটও করেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো গাইডলাইন মানতে অভ্যস্ত নই, আইন ভাঙতে আমাদের ভালো লাগে। আমরা মনে করি আইন ভাঙার মধ্যে স্মার্টনেস আছে, আর যারা উন্নত দেশের নাগরিক তারা মনে করে আইন মানাটা স্মার্টনেস। আপনারা কোনটাকে স্মার্টনেস মনে করেন আমি জানি না, কমেন্ট করে জানান। আজকে সুপ্রিম কোর্ট বলছে যে সবাইকে নিয়ে এক জায়গায় শেল্টার করে রাখা হোক। এটা তো বাস্তব একটা সলিউশন নয়, একদম নয়। কিন্তু এই যে এনজিওরা তারা যে একটা শেল্টারের মধ্যে 20টা কুকুর এনে রাখছেন, সেটা কি বাস্তব? সেটা কি ভালো? আমাদের সেই কথাটা মনে পড়ে না যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়? কুকুররা তো স্বাধীন থাকতে চায়। তাদেরকে একটা শেল্টারের মধ্যে বন্ধ করে 2 পয়সা রোজগার করার জন্য কুকুরের সংখ্যা দেখিয়ে, এটাও কি কোনো যুক্তিসঙ্গত প্রসেস? ভাবুন, আর ভেবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এত হেড কমেন্ট পেয়েছি, এই ভিডিওর কমেন্টও তো আমার চাই। আপনারা কি ভাবছেন? আপনারা কিভাবে এই ব্যাপারটাকে ট্যাকেল করতে চাইছেন? প্লিজ জানান। আমাকে সমৃদ্ধ করুন, এই চ্যানেলের দর্শকদের সমৃদ্ধ করুন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।